কোথায় যাও? অফিস যাব। ও। রেডি হয়ে অফিসে চলে এলাম। কেমন জানি মনের মধ্যে খুশি খুশি লাগছে। আজ প্রথম ফারিয়া তুমি করে বলেছে তাই। কিন্তু হঠাৎ এত পরিবর্তন হলো কেমন করে কে জানি। অফিসে চলে এলাম, রাতে বাসায় ফিরলাম। অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? অফিস শেষে একটা জায়গায় গিয়েছিলাম। ও আচ্ছা, রুমে গিয়ে বিশ্রাম নেই। রুমে আসলাম। ফারিয়া পিছনে হেলান দিয়ে বসে হেসে হেসে কথা বলছে। বুঝলাম এটা মিনাজ আছে। মনটা খারাপ হয়ে গেল। পোশাক চেঞ্জ করে নিলাম ওয়াশরুমে গিয়ে। এসে দেখি ফারিয়া কথা বলা শেষ। আজ এত দেরি? এমনি। ও। এখন কেমন লাগছে? ভালো। ভালো থাকলেই ভালো। রুম থেকে বের হতে যাব তখন কোথায় যাও? ছাদে। কেন? এমনি। আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি। আর ভাবছি না, অনেক হয়েছে, আর এভাবে চলতে পারে না। ফারিয়াকে মুক্তি দিয়ে দেব, তাতে আঙ্কেল যা বলবে বলুক। না, এটা কি ঠিক হবে? আঙ্কেল আমাকে ছোট থেকে বড় করেছে, ওনাকে কষ্ট দেয়া ঠিক হবে না। এগুলো ভাবছি, কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতে পারলাম না। কিছুক্ষণ থেকে নিচে চলে এলাম। 2 দিন পর অফিসে ফারিয়া আর আমি বসে আছি, তখন কেউ দরজায় টোকা দিল। কাম। দেখি মিনহাজ এসেছে। মন খারাপ হয়ে গেল। এসে ফারিয়াকে জড়িয়ে ধরলো। এমন দেখে মাথা গরম হয়ে গেল। উঠে মিনহাজের শার্টের কলার চেপে ধরলাম। তখনই আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। অবাক হয়ে তাকালাম। কুত্তার বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় মিনহাজের কলার ধরার? এই 2 দিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি তাই বলে তোর সাহস বেড়ে গেছে তাই? মাথা নিচু করে নিলাম। আবার ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। বের হয়ে যা, না হলে তোর কি যে করব। ওখান থেকে চলে এলাম। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি বের হয়ে গেল। যে মেয়ে বয়ফ্রেন্ডের সামনে স্বামীকে থাপ্পড় মারতে পারে সে কোনোদিন স্বামীর মূল্য দিতে জানবে না। না, অনেক হয়েছে। আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। আর 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমাকে দেখে সাকিম ভাই বলল, রাকিব ভাই, আপনার কি হয়েছে? চোখ পানি কেন? কিছু না, চোখে হয়তো কিছু পড়েছে। মিথ্যা বলেন কেন? আপনার গায়ে থাপ্পড়ের দাগ তাই। আর কিছু বললাম না। ডেস্কে বসে আঙ্কেলের জন্য একটি চিঠি লিখলাম। তারপর অফিস থেকে বের হয়ে গেলাম। সাকিম ভাই বলেছিল কি হয়েছে, কিন্তু তেমন কিছু বলি নাই। বাসার সামনে এলাম, ভিতরে যাব না। এই যে ছোট ভাই, শোনো। বলেন। এই কাগজটা বাসার মালিককে দিয়ে আসতে পারবে? পারবো, কিন্তু আপনি যাবেন না কেন? আপনি তো এই বাসায় থাকেন। একটু সমস্যা হয়েছে, প্লিজ দিয়ে আসো। ওকে দেন। ধন্যবাদ ছোট ভাই। ছেলেটা চিঠি নিয়ে চলে গেল। আমি হাঁটতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে। গন্তব্য সিলেট। ওখানে রাশেদ মানে আমার এক বন্ধু থাকে। ওখানে একটা কোম্পানিতে চাকরি করে। ওর ওখানে থাকবো, আর ওর ওখানে একটা চাকরির ব্যবস্থা করে দেখব। মোবাইল থেকে সিম কার্ড খুলে ভেঙে ফেললাম। এখন একটা সিম কার্ড থাকলে এই সিমের নাম্বারটা কেউ জানে না। ওইদিকে ছেলেটা কলিং বেলে চাপ দিতে লাগলো। কয়েকবার কলিং বেল বাজাতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। বলেন। এই যে একটা চিঠি। কিসের আর কে দিল? এই বাসায় একটা ভাইয়া থাকে না, উনি দিয়েছেন আর বলেছেন আমি যেন চিঠিটা এই বাসার মালিক এর কাছে পৌঁছে দিই। আচ্ছা আমি যাই, আমার কাজ আছে। ছেলেটা চিঠিটা দিয়ে চলে এলো। কাজের লোক চিঠিটা নিয়ে আঙ্কেলের রুমে গেল। স্যার, আপনার একটা চিঠি আছে। আমার কাছে চিঠি কে একটা ছেলে এসে দিয়ে গেল। কিন্তু কে দিয়েছে সেটা বলে নাই। বলেছে স্যার, ছেলেটা বলল এটা রাকিব স্যার দিয়েছে। রাকিব কেন আমার কাছে চিঠি পাঠাবে? ওই বা কোথায়? জানি না স্যার। আচ্ছা দাও দেখি। আঙ্কেল চিঠিটা নিল, তারপর খুললে পড়তে লাগলো। কি লেখা আছে আপনারা পড়বেন না, চলেন আমরাও পড়ি। আঙ্কেল, প্রথমে ক্ষমা চাচ্ছি। আশা করি নিজের ছেলে ভেবে ক্ষমা করে দিবেন। জানি অনেক কষ্ট পাবেন, তাও আপনাকে ছেড়ে যেতে হচ্ছে। যাইতাম না, কিন্তু নিয়তি আমাকে যেতে বাধ্য করেছে। আপনার কাছে বিনতি অনুরোধ করছি, ফারিয়াকে কিছু বলবেন না, ওকে বকবেন না এবং মারবেন না। যদি মারেন তাহলে অনেক কষ্ট পাবো।
প্লিজ আমার এই ছোট চাওয়াটুকু রাখবেন, কারণ ফারিয়াকে অনেক ভালোবাসি। আমি সহ্য করতে পারছিলাম না ফারিয়ার অবহেলা অপমান, তাই ছেড়ে আসতে হলো আপনাদের। আমি বারণ করেছিলাম যে ফারিয়ার সাথে আমার বিয়ে দেন না, কিন্তু আপনি কসম দিয়ে বাধ্য করেছিলেন বিয়ে করতে। আগে থেকে জানতাম ফারিয়া আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেবে না, এটা জেনেও শুধু আপনার দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। আমি 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিতে বলবেন। তারপর ফারিয়া যাকে ভালোবাসে আপনি তার সাথে বিয়ে দিয়ে দেবেন। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখানে লিখতে পারলাম না। প্লিজ ফারিয়াকে কিছু বলবেন না। বাবা মাকে দেখিনি, শুধু আপনার মুখে শুনেছি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে বাবার মতো দেখে আসছি, আপনি অনেক ভালো। ইচ্ছে করছিল না আপনাকে ছেড়ে আসতে, কিন্তু আসতেই হলো। আমাকে ক্ষমা করবেন, চলে গেলাম এই শহর ছেড়ে। আর কখনো আসবো কিনা জানি না, আর আপনার সাথে দেখা হবে কিনা জানি না, কিন্তু আপনাদের অনেক মনে পড়বে। ইতি রাকিব। আঙ্কেলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আর অনেক রেগেও গেলেন ফারিয়ার উপর। আমি এখন বাসে বসে আছি। আঙ্কেল আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু বন্ধ বলছে। এভাবে অনেকক্ষণ ধরে দিতে লাগলো, কিন্তু বারবার বন্ধ বলছে। বিকেলে ফারিয়া বাসায় আসলো। ড্রয়িং রুমে আঙ্কেল রাগি হয়ে বসে আছেন। ফারিয়া বাসার ভিতরে আসতেই ফারিয়া শোন। একটু অবাক হলো ফারিয়া এভাবে ডাকাতে, আর একটু ভয় পেল। আব্বু এইভাবে ডাকলো কেন, আর রেগে আছে কেন? এই এতিম ভিখারির বাচ্চা আবার বলে দেয়নি তো? ফারিয়া গুটি গুটি পায়ে আঙ্কেলের কাছে গেল। রাকিব কোথায়? কেন বাসায় নেই? বাসায় থাকলে কি তোকে জিজ্ঞাসা করতাম? তাহলে জানি না কোথায় গেছে। এই নে, এটা পড়, চিঠিটা এগিয়ে দিয়ে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ফারিয়া চিঠিটা পড়লো, পড়া শেষ করে মনে মনে একটু খুশি হলো, কিন্তু আঙ্কেলের সামনে অভিনয় করলো। অভিনয় করে কান্না করে দিল। কান্না করিস কেন? তোকে একটা সত্যি কথা বলি, শোন। কি? তুই যে টাকার সম্পত্তি নিয়ে অহংকার করিস না, তুই কখনো চিন্তা করিস না এই সম্পত্তি কোনোদিন পাবি, কারণ এগুলো সব রাকিবের বাবার টাকার সম্পত্তি। মানে তাহলে এগুলো কার? কার? তাহলে শোন, আমি রাকিবের বাবার কোম্পানির বাবার একজন ম্যানেজার ছিলাম এবং একজন ভালো বন্ধুও। তোদের বিয়ে ছোট থেকে ঠিক করা ছিল, তাই তোদের বিয়ে দিয়েছি। রাকিবের বাবা আর মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। রাকিবের বাবা হাসপাতালে বেডে শুয়ে আমার হাতে ধরে বলেছিল, দোস্ত, আমি আর মনে হয় আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না। আমার একটা ইচ্ছা পূরণ করবি? বল, তোর সব ইচ্ছা পূরণ করব। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবি, আর এই টাকা পয়সা থাকলে না সব কিছু বিয়ের পর বলবি এবং দিবি। কেন? তোরে যেটা বলেছি সেটা করবি, আর একটা কথা, আমার ছেলেকে কখনো কষ্ট দিস না, না হলে অনেক কষ্ট পাবে। কখনো কষ্ট পেতে দিব না। আল্লাহ কখনো ক্ষমা করবে কিনা জানি না, রাকিবকে কখনো খুশি রাখতে পারি নাই। রাকিবকে নিয়ে আসার পর শুধু কষ্ট পেয়েছে। তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন তোর মা কষ্ট দিয়েছে, আর তোর মা মরে যাওয়ার পর তুই কষ্ট দিলি ছেলেটাকে। রাকিব বলেছে, তাই তোকে কিছু বললাম না, না হলে তোর কি করতাম নিজেও জানি না। আরেকটা কথা, যতদিন না রাকিবকে খুঁজে বের করতে পারবি ততদিন আমাকে আব্বু বলে ডাকবি না। আমিও ভুলে যাব তুই আমার মেয়ে। এখন যেতে পারিস। আঙ্কেল চোখ মুছলেন, তারপর ওনার রুমে চলে গেলেন। এবার সত্যি সত্যি ফারিয়া কাঁদতে লাগলো। আমি এদিকে বাসে বসে আছি। পাশের সিটে একজন মেয়ে বসেছিল, দেখতে মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো হুরপরি। মেয়েটা বলল, মন খারাপ মনে হচ্ছে, জানতে পারি কেন? মেয়েটার দিকে তাকালাম, চুপ থাকলাম। বলতে ইচ্ছে না হলে বলিয়েন না। তেমন কিছু না, আব্বু আমার কথা মনে পড়ছে অনেক। ও, আপনি কি বাসা থেকে চলে আসছেন? চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কি হলো, কাঁদছেন কেন? আব্বু আমাকে কখনো দেখি নাই। সরি। ওকে, একটু পরে। আপনার নাম কি? জি রাকিব। আপনার? মাইশা। কোথায় যাবেন? সিলেট। আপনি? আমিও।
আমি এখানে আমার ফুপির বাসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন নাকি জব? জব করতাম, একটু সমস্যার জন্য ছেড়ে দিয়েছি। ও, আমি আমাদের অফিস দেখাশুনো করি। এভাবে মাইশের সাথে কথা বলতে বলতে সিলেটে বিকেলে পৌঁছে গেলাম। মাইশের সাথে কথা বলে একটু ভালো লাগলো। মাইশা অনেক ফ্রি, সবার সাথে সহজে মিশে যেতে পারে। আমি নামলাম, মাইশাও নামলো। এখন কোথায় যাবেন? আমার এক বন্ধুর কাছে। ও, তখনই একটা গাড়ি এলো। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে কিনা জানি না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও। আল্লাহ হাফেজ। মাইশা চলে গেল। রাশাদকে ফোন দিলাম, 2 বার রিং হতেই রিসিভ করলো। কোথায় তুই? তুই কোথায় আছিস এটা বল। আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু তুই কোথায়? 2 মিনিট দাঁড়া, আমি আসছি। ওকে। দাঁড়িয়ে আছি। একটু পর রাশেদ আসলো। রাশেদ এসে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। কিরে, কেমন আছিস? ভালো, তুই? এখন একটু ভালো। কিছু খেয়েছিস? না, এখনো কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টে চল, কিছু খাবি। চল তাহলে। রেস্টুরেন্টে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে রাশেদ এখানে একাই থাকে চাকরির জন্য, বিয়ে করেনি, তবে আগামী মাসে বিয়ে করবে। এবার বল কি হয়েছে। রাশেদকে সবকিছু বললাম, তারপর চোখের পানি মুছলাম। কাঁদিস না, এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। জানি ভুলা অসম্ভব, কিন্তু চেষ্টা করলে হয়তো পারবি। আচ্ছা, তুই একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি তোর অফিসে? বেকার থেকে তো কোনো লাভ নেই। বসকে বলে দেখি। আচ্ছা দেখ। ফ্রেশ হয়ে নে, আজ থেকে পাশের রুমটা তোর। তারপর গোসল করলাম। গোসল করে রাশেদের পোশাক পরলাম। আমি তো কিছু নিয়ে আসিনি, তাই। রাশেদ তোর বসকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাশেদ, বলো। স্যার, অফিসে কি কোনো পোস্ট ফাঁকা আছে? আছে, কেন? আমার এক বন্ধু চাকরি খুঁজছিল আর আমাকে বলল, তাই আপনার কাছে ফোন দিলাম। ওকে, আগামীকাল অফিসে এসো, তখন দেখব। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতে চল মার্কেট থেকে ঘুরে আসি। কেন? আরে আমি তো কোনো পোশাক নিয়ে আসি নাই, তাই কিছু পোশাক কিনবো। আগামীকাল চল। আরে এখন চল তো। চল তাহলে, টাকা আছে। আছে কিছু। দাঁড়া, আমি কিছু টাকা নিয়ে নি। দুজনে মিলে বের হয়ে গেলাম। তারপর একটা সিএনজি নিয়ে শপিং মলের সামনে চলে এলাম। কিছু পোশাক কিনে ডিনার করে বাসায় চলে এলাম। ওইদিকে ফারিয়া বারবার সোফার দিকে তাকাচ্ছে। ফারিয়া হঠাৎ কি মনে করে আমার ফোনে ফোন দিল, কিন্তু বন্ধ বলছে। কয়েকবার ফোন দিল, কিন্তু বারবার বন্ধ বলছে। আজ রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি অনেক বড় অন্যায় করেছি। জানি না রাকিব কোনোদিন ক্ষমা করবে কিনা। ওরে শুধু কষ্ট অপমান করে এসেছি। অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাকিব কি আমাকে ক্ষমা করবে? যদি না করে, তাহলে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। না না, রাকিবকে খুঁজে বের করতেই হবে। ওর কাছে ক্ষমা চাইতেই হবে, যে করেই হোক। ফারিয়া চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ফারিয়া চোখের পানি মুছে নিল। ফারিয়ার ফোন বেজে উঠল। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলো। ফারিয়া রিসিভ করতে মিনহাজ বলল, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ফারিয়ার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ফারিয়া চোখের পানি মুছে নিল। ফারিয়ার ফোন বেজে উঠলো। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলো। ফারিয়া রিসিভ করতে কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি কেন? এমনি। মন খারাপ মনে হচ্ছে আর কান্না করছো মনে হয়। তেমন না। তাহলে তোমার গলা এমন শোনাচ্ছে কেন? মন খারাপ তাই। ফারিয়ার মিনহাজ আর কিছুক্ষণ কথা বলার পর রেখে দিল। আমি বিছানায় শুয়ে আছি, তখন ফারিয়ার কথা মনে পড়লো। মনে পড়তেই চোখের লোনা পানিগুলো গাল বেয়ে বালিশে টপ টপ করে পড়তে লাগলো। না,
ওর কথা মনে করা যাবে না। ওকে যেমন করে হোক ভুলতে হবে, ভুলে যেতেই হবে। ফারিয়ার নামে কেউ ছিল, কিন্তু ভুলতে কি পারবো? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালের দিকে হাজারের মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে গেল। উঠে ওয়াশরুমে গিয়ে অজু করলাম। ওয়াশরুমে থেকে বের হতে দেখি রাশেদ ঘুম থেকে উঠে গেছে। কিরে, নামাজে যাবি নাকি? যা, তাহলে তাড়াতাড়ি অজু করে আয়। রাশেদ অজু করে এলো। তারপর দুজন মিলে একসাথে নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ পড়ে দুজনে একসাথে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। তুই রুমে যা, আমি রান্না করি। চল, আমিও সাহায্য করি। থাক, তুই রুমে যা। ওকে, রুমে এলাম। বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম ছাদের উপর থেকে একটু ঘুরে আসি। রুম থেকে বের হয়ে রান্নাঘরের সামনে গিয়ে বললাম, দোস্ত আমি ছাদে গেলাম। যা, কাগজপত্র দাও। ছাদে এলাম। বিল্ডিংটা 5 তলা, রাশেদ 4 তলায় থাকে। এখানে সবাই ভাড়াটিয়া। এই বাসার মালিক অন্য জায়গায় থাকে। সূর্যের লালাফা দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছে, সাথে গেঁদা ফুলের সুবাস আসছে। এই মুহূর্তটা খুব ভালো লাগছে, মনের ভেতর ফ্রেশ হয়ে গেল। কোথায় গেঁদা ফুল আছে দেখার জন্য মাথা ঘুরলাম। দেখলাম ছাদের এক কোনায় কিছু ফুলের গাছ আছে, সাথে গেঁদা ফুলের গাছও আছে। গাছগুলোর কাছে গেলাম, গিয়ে দেখতে লাগলাম অনেক রকমের ফুলের গাছ আছে, গোলাপ, গেঁদা, দুব্র ইত্যাদি। এগুলো চিনি না। তখনই কেউ মেয়ের কণ্ঠে বলল, আরে কে আপনি, এভাবে কি দেখছেন? আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। দেখি একটা মেয়ে, মনে হচ্ছে কোনো পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি রাকিব, রাশেদের বন্ধু। ও, আমি মাসুরা। আপনার বাসা কোথায়? ঢাকা। ও, এখানে কি জবের জন্য এসেছেন? দেখলাম আরো 3টি মেয়ে এলো। তখনই ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি রাশেদ। রিসিভ করলাম। বল। বাসায় আয়। আচ্ছা, যাই। ওকে। বাসায় আসলাম, আর ওই 3টা মেয়ে মাসুরের কাছে গিয়ে বলল, কি রে মাসুরা, ছেলেটা কে? রাশেদ ভাইয়ের বন্ধু। ছেলেটা একদম জোর। নজর দিবে না বলে দিলাম, না হলে চোখ উঠিয়ে নিব। বাবা, প্রথম দেখাতে ভালোবেসে ফেললে নাকি? একদম ফিদা হয়ে গেছি। যদি ছেলেটার গার্লফ্রেন্ড থাকে তাহলে? তখন অন্য এক মেয়ে বলল, তাহলে আর কি, প্রেম করার আগে টাকা খাবে। একদম হাসবি না। ওইদিকে ফারিয়া ঘুম থেকে উঠে সোফার দিকে তাকালো, কিন্তু মন খারাপ হয়ে গেল। ফারিয়ার মনে পড়লো আগের দিনগুলোর কথা। আমাকে পানিতে ভিজিয়ে ঘুম থেকে উঠাতো, অনেক অপমান করত। আর আজ ফারিয়া মন খারাপ করে বসে থাকলো। তখন ফারিয়ার রুমের দরজার কাছে লোক টোকা দিল। কে? আপা, নাস্তা করবেন না? যে আমি ফ্রেশ হয়ে আসছি। কাজের লোক চলে গেল। ফারিয়ার আর একটু বসে থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। আব্বু কোথায়? সাহেব খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেছে। কি? কেন? আপনি জানেন কি হয়েছে? তখন ফারিয়া গতকালের কথা মনে পড়লো। ওর চোখের কোণে পানি জমা হয়ে গেল। আপা বসেন, খেয়ে নেন। ফারিয়া হালকা খেয়ে উঠে চলে গেল, গিয়ে কান্না করে দিল। আর নিজে নিজে বলতে লাগলো, আর নিজেকে ধিক্কার দিতে লাগলো। ওগুলো আমার কর্মের ফল। আজ নিজের আব্বুও আমার সাথে কথা বলছে না। বাহ, আমার সাথে খাবার পর্যন্ত খাচ্ছে না। আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর রাশেদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। হয়ে গেছে, চল। রাশেদ আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি রে, এভাবে হা করে তাকিয়েছিস যে? তুই কি চাকরির জন্য যাচ্ছিস না মেয়ে পটাতে? এমন বলছিস কেন? দোস্ত, তোকে দেখে সেই লাগছে, একদম পুরো সিনেমার হিরোদের মতো। কি যে বলিস না। সত্যি, তোকে এই পোশাকে সেই লাগছে। হয়েছে, হার পাম দিয়ে লাগবে না, এখন চল। কোথায় পাম দিলাম? যা সত্যি তাই বললাম। আরে যাবি না এখানে থাকবি? তোর অফিসে যেতে কিন্তু দেরি হয়ে যাবে।
চল। বাসা থেকে বের হয়ে রাস্তার কাছে আসলাম, তারপর রিক্সায় উঠে রাশেদের অফিসের কাছে আসলাম। এই মামা যাবেন? ওঠেন। রাশেদ রিক্সাওয়ালাকে ভাড়া দিল, তারপর অফিসের ভিতরে চলে এলাম। অফিসটা 2 তলা। রাশেদের সাথে উপরে চলে এলাম। রাশেদ একটা কেবিনের সামনে গিয়ে টোকা দিয়ে বলল, আসতে পারি স্যার? কাম। রাশেদ আর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে তো বা দেখি মাইশা বসে আছে। মাইশার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটা কে? জি স্যার, ওর নাম রাকিব। রাশেদ বলার আগেই মাইশা বলল। রাশেদ মাইশার দিকে অবাক হয়ে তাকালো, আমিও তাকালাম। কি রাশেদ সাহেব, এভাবে অবাক হয়ে তাকালেন যে? ম্যাম, ওর নাম জানলেন কি করে? আমি যখন ঢাকা থেকে আসছিলাম তখন ওনার সাথে পরিচয় হয়েছিলাম। ও, বস রাশেদ আর মাইশা ম্যামের কথা শুনলেন, তারপর বললেন, এর চাকরির জন্য কি বলছিলা? জি স্যার। আব্বু, চাকরিটা দিয়ে দাও। তোমার কাগজপত্র দাও। এই রে, আমার কাছে তো কিছু নেই জাতীয় পরিচয়পত্র ছাড়া। তাই আমি রাশেদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, দোস্ত, আমার কাছে তো জাতীয় পরিচয়পত্র ছাড়া কিছুই নেই, সব তো আঙ্কেলের বাসায়, এখন কি করব? সেটাই তো। তাই আমি বললাম, স্যার আমাকে ক্ষমা করবেন, অকারণে আপনার সময় নষ্ট করলাম। আমার কাছে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র নেই, সব ঢাকাতে আছে। সরি, যাই তাহলে। ও, কেন? পরে ঢাকা থেকে এনে দিয়ে দিবা। সরি ম্যাম, আমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব নয়, অনেক সমস্যা আছে। সরি স্যার, তাহলে যাই। ওকে। রাশেদের আমি চলে আসতে লাগলাম। দরজার কাছে আসতেই বস বলল, দাঁড়াও। পিছনে ঘুরলাম। জি স্যার, বলেন। এখানে এসো। জি। আবার কাছে গেলাম। তোমাকে চাকরিটা দেওয়া হলো। ধন্যবাদ স্যার। তোমার উপর ভরসা করে আর আমার মেয়ের কথা শুনে চাকরিটা দিলাম। আমি মাইশার দিকে তাকালাম। মাইশা মুচকি হাসলো। ধন্যবাদ ম্যাম, আর ধন্যবাদ স্যার আমাকে এইরকম বিশ্বাস করার জন্য। তুমি যেহেতু ভালো সেহেতু তোমার বন্ধু ভালো হবে, কারণ ভালোর পাশে যে কেউ থাকলে সেও ভালো হবে, আর খারাপের পাশে খারাপ থাকলে খারাপ হবে, এটাই নিয়ম। ধন্যবাদ স্যার, ইনশাল্লাহ আপনার ভরসা কখনো ক্ষুণ্ণ করব না। আর ধন্যবাদ ম্যাম। ওকে, কখন থেকে জয়েন করবা? আজকে থেকে স্যার। ওকে, আমি আর অফিসে আসবো না, এখন থেকে আমার মেয়ে দেখাশোনা করবে। কেন স্যার? বয়স হয়ে এলো আর অনেক তো কাজ করলাম, তাই ভাবলাম এখন একটু বিশ্রাম নিব, চারিদিকে একটু ঘুরে ফিরে দেখব। আর মাইশাকে তো দায়িত্ব নিতে হবে, তাই না? আমার তো কোনো ছেলে নাই যে সে এগুলো দেখাশোনা করবে। তা যাই হোক, আমাকে যেভাবে সাহায্য করেছো আশা করি আমার মেয়েকেও করবা। জি স্যার। রাশেদ, যাও তোমার পাশের কেবিনটা দেখিয়ে দাও। জি স্যার। আর রাকিব